আফ্রিকার হৃদয়ে দাঁড়িয়ে থাকা সে বিশাল ম্যানসন যেন অভিশপ্ত কোনো প্রাসাদ, যার প্রতিটি প্রাচীর নীরবে বহন করে রক্তাক্ত ইতিহাসের ভার। আর প্রতিটি করিডোরে ছড়িয়ে আছে অপরাধের নিঃশব্দ প্রতিধ্বনি। সিংহদ্বার পেরোনোর মুহূর্তে স্পষ্ট হয় এই প্রাঙ্গণ কোনো জীবনের নয়, এখানে কেবল টিকে থাকে ক্ষমতা, ভয় আর নীরব শাস্তি। ঊষর উঠোন জুড়ে ছড়িয়ে আছে কংক্রিটের নীরবতা, একটিও ফুলের গাছ নেই, প্রাণের স্পর্শ নিষিদ্ধ এই জমিনে। মৃত প্রকৃতির এই অরণ্যে দাঁড়িয়ে আছে নেক, চোখে আগ্নেয় ক্রোধের জ্যোতি। দেখে বোঝা যাচ্ছে বুকের ভেতর কোনো এক বিস্ফোরণের আটকে রেখেছে কেবল সুযোগের অপেক্ষায়। তার পাশে নিরুত্তাপ অথচ অবিচল হয়ে দাঁড়িয়ে আছে অধিরাজ, চোখে অদৃশ্য শীতলতা আর ভয়। সামনে একটা ডার্ক স্টিলের চেয়ারে বসে আছে আরিশ, যার চোখের গভীরে জমে আছে নিঃসঙ্গতা, মুখে জমাট বাঁধা অনুতাপ। কপাল কুঁচকে একবার নিকের দিকে তাকায়। এই এই অচঞ্চল দৃশ্যের প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে একদল সশস্ত্র দেহরক্ষী, প্রতিটি যেন এক একটি মানব আকৃতির প্রাচীর। মুখে কোনো ভাবলেশ নেই, চোখে কেবল মৃত্যু সংকেত। তাদের চলনে নেই শব্দ, কিন্তু তাদের উপস্থিতি এক অদৃশ্য ভয়ের তরঙ্গ বইয়ে দেয় ম্যানশনের বাতাসে। এই স্থানে নিস্তব্ধতা এমন এক প্রগাঢ় স্তব্ধতা যা শব্দের চেয়েও বেশি কর্কশ। সময় এখানে থমকে গেছে কোনো এক রক্তাক্ত মুহূর্তের জন্য। এখানে ভালো মন্দের লেশ মাত্র নেই, কেবল এক অনিবার্য হিসেব নিকেশের প্রতীক্ষা, যেখানে জীবন ও মৃত্যু এক সূক্ষ্ম সীমানায় দাঁড়িয়ে মুখোমুখি তাকিয়ে থাকে। আরিশ সামান্য গলা খাকারি দিয়ে বলে, এখনো কেন রেগে আছিস তুই? তুই তো সময় মতো ডাক্তার ইসাবেলাকে পেয়েছিস। তোর কথা অনুযায়ী সারা রাত সজাগ ছিলাম, টর্চার সেলেও যাইনি, একবারের জন্য রক্ত নিয়ে উল্লাস করিনি, সামান্য ওয়াইনও খাইনি। তোর জন্য এত স্যাক্রিফাইস করলাম, অথচ এখন চোখ দিয়ে ভস্ম করে দিচ্ছিস। ভয় পাচ্ছি বাল, চোখ নামা। নিক দাঁত পিষে প্রগাঢ় ক্ষুব্ধতা নিয়ে আরিশের দিকে তাকায়। আরিশ কৃত্রিম হাসি ফুটিয়ে মিনমিন করে বলে, ওকে, জ্বালাবো না আর। আগে বল, অ্যারির সাথে কি করেছিস? আবারও জ্বলন্ত কয়লার উপর হারিয়েছিস নাকি? আরিশের তীর্যুক্ত দৃষ্টি নিক গ্রীবাদেশ দাঁড়িয়ে ওয়াইনে চুমুক দেয়, এরপর চারিপাশে এক পলক তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, ইন্টিমেট হয়েছিলাম। অধিরাজ চোখ বড় বড় করে ফেলে, কিছু একটা ভেবে ভয় ঠোক গেলে আরিশ নিচের ঠোঁট কামড়ে ধরে ঘন ঘন নিঃশ্বাস টানে। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। নিজের সুপ্ত অনুভূতিটাকে চাপা দিয়ে স্বাভাবিক গলায় বলে, বেঁচে আছে মেয়েটা? নিক বিরক্ত হয় প্রচুর, রাগ দেখিয়ে বলে, আমি বাঘ না ভাল্লুক, বেঁচে থাকবে না কিসের জন্য? আরিশ চোখের পাতা নাড়ায়, ওয়াইনে একই ভঙ্গিতে চুমুক দিয়ে বলে, সেটা আমাদের থেকে ভালো আর কেউ জানে না। নির্ঘাত মেয়েটাকে রক্তাক্ত করে ফেলেছিস। নিক গম্ভীর কণ্ঠে বলে, স্বাভাবিক। নেক জেভরানের ব্যক্তিগত জিনিস হতে গেলে এটুকু আঘাত সহ্য করতে হবে। সামনে আরো অনেক কিছু মোকাবেলা করতে হবে। দুর্বল নারী হলে কখনো টিকবে না। আরিশ সামান্য ভয় নিয়ে বলে, একটু দেখা করতে পারি? ট্রাস্ট মি, তোর বউয়ের মুখের দিকে তাকাবো না, মেয়েটাকে একটু দেখে চলে আসবো। নিক ইগল দৃষ্টিতে তাকায় আরিশের দিকে, চোখ থেকে যেন রক্ত ঝরছে। চারপাশে ঘাট পিঠায় আক্রমণ করেনি, না হলে একটা আক্রমণের শিকার সে বর্তমানে হতো। নিকের চোখের ভাষা বুঝতে আরিশের অসুবিধা হয়নি। ওদের হাসি ফুটিয়ে হাসার চেষ্টা করে বলে, এমনি বলছি, তোর বউ আমি কেন দেখতে যাব? দুনিয়া উল্টে যাক, তবুও তোর বউয়ের দিকে তাকাবো না। তবুও রেগে যাস না। নিক কিছুটা শান্ত হয়ে নিঃশ্বাস টানে, গভীরতা চেনে বাঁকা হেসে বলে, শুধু তুই নয়, আর কেউই মেয়েকে দেখতে পারবে না। যেদিন ওকে আমার বন্দিনী করেছিলাম, সেদিন থেকে ওর বাইরের জগৎ নিষিদ্ধ হয়ে গেছে। চার দেয়ালের ভিতরে হবে ওর জীবন। আমি ছাড়া কেউ দেখতে পারবে না। আমাকে দেখে আজীবন সময় পার করবে। আরিশ গম্ভীরতা চেনে বলে, মুক্ত আকাশে উড়ে বেড়ানো পাখিকে হুট করে তুই বন্দি করেছিস নিক। বাইরের আলো বাতাস না দেখলে মেয়েটা মানসিক রোগীতে পরিণত হবে। নিক সাবলীল উত্তর দেয়, হবে না। এতটা বিশ্বাস? তোদের চিন্তা না করলেও চলবে। আমি তাকে বন্দি করিনি, বরং সে আমার বন্দিনা হয়েছে। সেদিন উচিত হয়নি আমার সামনে আসা, এরপরও এসছে। আরিশ ফুস করে নিঃশ্বাস টেনে বলে, আমার ঘাড়ে যে ঝামেলা দিয়েছিস সেটাকে কি করব? একদিনে আমাকে জ্বালিয়ে মেরেছে, জানা নেই কতক্ষণ কন্ট্রোল করতে পারবো। নিক ফ্রি কুচকে বলে, কাল মেয়ে গিয়েছে, আর আজই নিজেকে কন্ট্রোল করতে পারছিস না?
আরিশ অবাক হয়ে বলে। তুই কোন কন্ট্রোলের কথা বলছিস? নিক বিরক্তিতে বলে। তুই যা বলেছিস, I didn't know your machine was this shaky before. আরিশ চোয়াল শক্ত করে ফেলে, তাতে তৎ পিষে বলে। চুপ থাক শালা, এমন কিছু ইঙ্গিত করিনি। রাগ কন্ট্রোলের কথা বলেছি। বেশি তেরিং বেরিং করলে ট্রাস্ট মি নিক, গলা চেপে ধরবো। নিক গম্ভীরতা চেনে বলে। বর্তমানে সে তোর আন্ডারে আছে, এখন তুই কি করবি সেটা তোর ব্যাপার। এরপর অধিরাজের দিকে দৃষ্টি ঘুরিয়ে বলে। আমার শ্যাডো কোথায়? অধিরাজ সামনের দিকে ইশারা দিয়ে বলে। সামনে বেঁধে রেখেছি বস। নিক হাত দিয়ে ইশারা করে বলে। নিয়ে এসো আমার কাছে, খাল থেকে দেখে নি। অধিরাজের আদেশ মতো এগিয়ে যায়, যেখানে সেখানে গিয়ে চোখ বড় বড় করে ফেলে। ভয়ে সামান্য ঠোক গেলে নির্ঘাত এখন তার গর্দান যাবে অপরাধে। অধিরাজ শ্যাডোর দিকে তাকিয়ে বলে। ভাই শ্যাডো, আর কিছু করতে হবে না, চলে আয় আমার সাথে। শ্যাডোর কোনো হেলদোল নেই, সে নিজের কাছে ব্যস্ত। অধিরাজ বিরক্তি নিয়ে বলে। কুকুর হয়েও ভার্জিনিটি শেষ করে ফেলেছে, অথচ আমি এখনো পারিনি। অধিরাজ শ্যাডোর দিকে এক পলক তাকে পুনরায় নিক আর আরিশের কাছে যায়। অধিরাজকে খালি হাতে ফিরতে দেখে নিক কপাল কুচকে বলে। হোয়াট? অধিরাজ মিনমিনিয়ে বলে। স্যার, একটা সর্বনাশ ঘটে গিয়েছে। নিক সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে যায়, অধিরাজের দিকে তাকিয়ে গর্জে ওঠে। যদি ওর কিছু হয় তাহলে আমি তোকে খুন করব। নিক আর দাঁড়ায় না, আরিশ ভীষণ নাচিয়ে তাকায় অধিরাজের দিকে। অধিরাজ অসহায় মুখ করে বলে। গেলেই দেখতে পারবেন স্যার। ফোয়ারার কাছে তিনজন যায়, সামনে তাকাতে আরিশ হতভম্ব হয়ে যায়। নিক ছুঁচ কামড়ে দাঁড়িয়ে আছে। শ্যাডো একটা মেয়ে কুকুরের সাথে সংযমে লিপ্ত হয়ে আছে। আরিশ কোনো রকম নিজের হাসিটাকে আটকে রেখেছে। নিকের দিকে তাকিয়ে বলে উঠছে। মালিক করেছে রাতে, তার শিষ্য করেছে দিনে। কি মিল তোদের ভাই? নিক রেগে তাকায় আরিশের দিকে, চোয়াল শক্ত করে বলে। এখানে বেঁধেছিস কেন? অধিরাজ আমতা আমতা করে বলে। যখন বেঁধেছি তখন এটা ছিল না, সত্যি কথা বলছি বস, জানি না কোথা থেকে চলে আসলো। আরিশ অধৈর্য হয়ে শ্যাডোর দিকে তাকিয়ে বলে। চলে আয়, গ্যাংস্টার বসের শিষ্য, মেরে ফেলবি না হলে বেচারিকে। নিক প্রচুর বিরক্ত হয়। এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছে, ইচ্ছে করছে সামনে দুইটা কি ইচ্ছে মতো কিছুক্ষণ পেটাতে। আরিশ গলা খাকারি দিয়ে বলে। এতে রেগে যাওয়ার কি আছে নিক? প্রতিটা জীবের এই এই এক জৈবিক চাহিদা থাকে। এতদিন শ্যাডোকে আটকে রেখেছিস, আজ সামনে কাউকে পেয়েছে, এমনি সিনারি শুরু করেছে। তোর শিষ্য ভাই, তোর মতো হওয়া স্বাভাবিক। নিক চল শক্ত করে ধমকে উঠছে। শাট আপ ইডিয়েট, দ্রুত আলাদা করে এদের। আমি চাই না আমার শ্যাডোর মতো দ্বিতীয় কেউ হোক। পুরো পৃথিবীতে সে একজনই আছে। আরিশ বোকার মতো তাকিয়ে বলে। দ্বিতীয় কেউ মানে? নিক সামনে এগিয়ে যেতে যেতেই বলে। প্রজনন ঘটে যাবে। অধিরাজের মস্তিষ্ক এতক্ষণে নড়ে ওঠে। সে তো এইটা ভুলেই গিয়েছিল। নিক সবসময় শ্যাডোকে আলাদা করে রাখত, ভুলো কোনো কুকুরের সাথে মিশতে দেয় না। আর শ্যাডো সাধারণ কুকুর নয়, সে 1000 জন লোকের দেহ ছিঁড়ে খেয়েছে গ্যাংস্টার বসের এক ইশারাতে। তাকে তিলে তিলে তৈরি করা হয়েছে হিংস্র হায়নার রূপে। তীক্ষ্ণ শিকারীর মতন তার ঘোলাটে দুইটা চোখ। অধিরাজের হুঁশ ফিরে নিকের গম্ভীর কর্কশ আওয়াজে। শ্যাডো কাম, ছিল সেটাকে, কুকুরটা মরে যাচ্ছে। গ্যাংস্টার বসের এই সামান্য বাক্যে কি ছিল জানা নেই। একটা প্রাণী এই বাক্য মাথা নত করে ফেলে। নিকের আদেশ মতো থেমে যায়, শান্ত দৃষ্টি নিক্ষেপ করে তার গুরুর দিকে। নিক মাটিতে পড়ে থাকা অর্ধমৃত কুকুরটির দিকে তাকায়, এরপর একজন গার্ডকে ইশারা করে বলে। বাইরে রেখে আসো এটাকে। দুজন গার্ড সম্মতি জানিয়ে আদেশ অনুসারে কুকুরটাকে সরিয়ে নিয়ে যায়। শ্যাডো একদম নিকের শরীর ঘেঁষে দাঁড়ায়। আরিশ মুখ পাকায়, সেদিকে তাকে কপাল কুচকে বলে। রাস্তাঘাটে মেয়ে দেখে ইজ্জত লুটে নিয়েছিস, তোর ক্যারেক্টার এত খারাপ কেন? অধিরাজ অবাক হয়ে তাকায় আরিশের দিকে। স্যার, একটা কুকুর। আরিশ ধমকে ওঠে। কি হয়েছে তাতে? নিজেকে সামলাতে না পেরে তো ঠিকই চলে গেল। শ্যাডো কথার মানে বুঝলো না। আরিশের দিকে তাকিয়ে উচ্চস্বরে খেউ খেউ করে উঠছে। আরিশ নিকের দিকে তাকিয়ে বলে। তোর কুকুরকে চেঁচাতে না কর, ফরজ গোসল করিয়ে পবিত্র করিয়ে আন দ্রুত। নিক ভ্রু নাচিয়ে তাকায় আরিশের দিকে রেগে বলে। কুকুর কাকে বলছিস? আরিশ সহজাত ভাবেই বলে। শ্যাডোকে। নিক রেগে চোয়াল শক্ত করে ফেলে। কুকুর নয় সে। আরিশ ইলহাম যদি নিক জীবনের ডান হাত হয়
তাহলে শ্যাডো আর হান্টার হচ্ছে নিকের বাম হাত। কুকুর বলবি না ওকে। আরিশ সামান্য হাসে, পর মুহূর্তে মুড চেঞ্জ করে বলে। কুকুর আর নেকড়ের সাথে আমাকে মিলাচ্ছিস? নিক সাবলীলভাবে উত্তর দেয়। সন্দেহ নেই, শ্যাডো আর হান্টার তোর থেকেও বুদ্ধিমান, তাই। কথার মধ্যেই থেমে যায় আচমকা। হঠাৎ নিস্তব্ধ আকাশ চিরে ছুটে এলো এক ঝলক উন্মত্ত গান, লাইটের তীব্রতা। অদৃশ্য মৃত্যু নিঃশ্বাস ফেলে কানের কাছে এসে ফিসফিস করছে। নিক ঘাড়ে আঙুল ঘষে নিচের ছোঁচ কামড়ে ধরে, বড় একটা শ্বাস নিয়ে তীক্ষ্ণ চোখে আরিশের দিকে তাকায়। নিকের চোখ দেখে কপাল কুঁচকে ফেলে, উকি দিয়ে সামনে তাকাতে চোয়াল শক্ত করে ফেলে। নিক স্বভাবতই ক্ষিপ্ত ও প্রতিক্রিয়াশীল, মুহূর্তেই সতর্ক হয়ে ওঠে। অদৃশ্য আতঙ্কের ঘ্রাণেই তারা তিনজনই ছায়ার মতন সরে যায়। গুলি ঝাঁকে ঝাঁকে ছুটে আসে, তাদের শরীরকে গুড়িয়ে এড়িয়ে গুলি ছিন্ন ভিন্ন করে দেয় দূরে নির্জন একটা অংশকে। তবে আচমকা একটি মাত্র বুলেট ছিন্ন করে নিকে ডান হাতের মাংস তপ্ত লোহিত রক্ত ছিটকে পড়ে মেঝেতে। লাল রক্ত ভেসে যায় টকবগে প্রতিশোধের আগুনে। ঘোলা ব্যথায় নিকের মুখমণ্ডল ফুটে ওঠে এক অন্ধকার রূপান্তর। সে ধীরে ধীরে নিজেকে ধাতস্থ করে নেয়, এরপর অব্যর্থ ঘূর্ণিতে ঘুরে তাকায় পেছনে। তার ধূসর চোখ দুইটা জ্বলছে, নিরুদ্দেশ জঙ্গলের মতো অদ্ভুত নিস্পন্দন। যেন চোখ নয়, দুইটা অতল গহ্বর, নির্দেশনহীন, ভয়ানক, নীরব, প্রতিশোধপূর্ণ। চারপাশ হঠাৎই স্থবির হয়ে যায়। নিঃশব্দ আতঙ্ক ঘিরে ধরে পরিবেশকে। বাতাস ভারী হয়ে ওঠে তাজা রক্তের গন্ধে। আরিশ নিকের বাহু চেপে ধরে। তাজা রক্ত গড়িয়ে পড়ছে। পরনের শার্টটা দ্রুততার সাথে খুলে ফেলে, এরপর ক্ষতস্থানে বেঁধে দেয় রক্ত বন্ধ হওয়ার জন্য। আরিশের এমন অধৈর্য ব্যবহার দেখে নিক অদ্ভুতভাবে নিঃশব্দে হাসে। অধিরাজ রিভলভার নিয়ে অনেক আগে আগন্তুকের উদ্দেশ্যে চলে গিয়েছে। মেনশনের পেছনে একটা বড় গাছ আছে, অনেক বড়। সে গাছের উপর থেকে গুলিবিদ্ধ করা হয়েছে। লোকটার নামার আগে গ্যাংস্টার বসের দেহরক্ষী সম্মুখীন হয়ে পড়ে। আরিশ নিকের হাত ধরতে বসাতে চায়, নিক বিরক্তিতে না করে দেয়। আরিশ রাগ দেখিয়ে বলে, পুরো দুনিয়ার সামনে গ্যাংস্টার বস হলেও আমার সামনে অন্তত হতে পারিস না। তোকে বসতে বলেছি, দ্রুত বসে পড়। এখন ড্রেসিং না করলে রক্তক্ষরণ হবে প্রচুর। নিক হাত ছিটকে বলে। প্রয়োজন নেই এসবের, একটু পরে এমনিতে বন্ধ হয়ে যাবে। আরিশ তপ্ত শ্বাস ফেলে, নিকের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, পস্তাবি কিন্তু পরে। মানে? আরিশ চেয়ারে বসে বলে, তুই যদি ভুলেও গুরুতর অসুস্থ হয়ে পড়িস তাহলে কিন্তু অ্যানি পালানোর সুযোগ পেয়ে যাবে। আর তাছাড়া কায়াত, ইগর আর অন্যান্যদের সাথে লড়াই করবে কে? সমস্ত গার্ডদের মেরে এদিকে তুলে নিয়ে যাবে। তুই উইক থাকলে তাদের বিরুদ্ধে লড়াইও করতে পারবি না। আরিশ কথাটা শেষ করে চোরা চোখে নিকের দিকে তাকায়। নিক গম্ভীরতা নিয়ে দাঁড়িয়ে আছে। আরিশ আরো কিছু বলবে তার আগেই নিক অধৈর্য হয়ে বলে, যা করবি দ্রুত কর। আরিশ ঠোঁট বাঁকিয়ে হাসে। গ্যাংস্টার বসের শরীরে আজকাল মেডিসিনের থেকে এনি নামক মেডিসিন বেশি কাজ করছে। শার্ট খুলে ক্ষতস্থান ভালোভাবে চেক করে, এরপর প্রয়োজনীয় যা যা দরকার সব কিছু ধীরে ধীরে কুটে থাকে। রক্তাক্ত হাতে ব্যথার ঘূর্ণি নিয়ে গ্যাংস্টার বস বিশাল চেয়ারে হেলান দিয়ে বসে আছেন, কিন্তু চোখ দুটোতে যেন আগুনের মতো জ্বলছে। বর্তমানে দৃষ্টি দিয়ে ছিন্ন ভিন্ন করে দিতে পারতেন গোটা পৃথিবী। তার থোকা থোকা কালো রক্ত ভেজা জামা নিঃশব্দে ঘোষণা করছে আরেকটা রক্তপাত ঘটবে, তাও বিকৃতভাবে। ধুলি মাখা মেঝের উপর কর্কশ কাঁধে হাত রাখা দুই দেহরক্ষী ও অধিরাজ এক বিকৃত প্রাণ অপরাধীকে চেনে হিস্ট্র নিয়ে এলো। গায়ে রক্ত মাখা মাখি, মুখে থেতলানো চিহ্ন, চোখে নিঃশেষিত আতঙ্ক। নিক আর আরিশের সামনে এসে ছুঁড়ে ফেলা হলো তাকে। একটি মলিন পুতুলের মতন হয়ে আছে, যার মেরুদণ্ড আর প্রতিরোধ দুটোই একসাথে ভেঙে গেছে। পুরো জায়গায় নেমে এলো অদ্ভুত এক স্তব্ধতা। শব্দ নেই একটুও, সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কেবল বাতাসের মধ্যে ধ্বনিত হচ্ছে প্রতিশোধের অনুচ্চারিত সংলাপ। গ্যাংস্টার বস আস্তে করে উঠে দাঁড়ালেন। ভারী পুচের শব্দ বাতাসে ধাক্কা খেয়ে ফিরে আসে। নিক সামনে এগিয়ে আসে, মুখ একদম শীতল ঠান্ডা গলায় বলে, মারতে এসছিলে?
লোকটা কেঁপে উঠল, তার চোখ এখন অনুনয় ক্লান্ত, ঠোঁট কাঁপছে ভীষণ ভাবে, গলা শুকিয়ে গেছে, আত্মা যেন গলি গলি ছড়ে পড়ছে। কিন্তু নিক থামেনি। ধীরে ধীরে হাত তুললেন একটা ধাতব জিনিস, একটা হ্যান্ড গান তুললেন মেঝে থেকে, যেটায় তারই রক্ত লেগে আছে। সেই রক্তমাখা বন্দুকটা লোকটার কপালের কাছে এনে ঠেকালেন। জীবনের সব থেকে বড় ভুল করেছিস। কে পাঠিয়েছে তোকে? নিক ফিসফিস করে কথাটা বলে, কিন্তু সেই স্বরেই যেন বজ্রপাত ঘটে। লোকটা এখন কাঁদছে শব্দহীনভাবে, মুখের পেশি কাঁপছে অস্বাভাবিকভাবে। শরীরের সমস্ত অহংকার গলে গিয়ে এক টুকরো ময়লার মতো মাটিতে পড়ে আছে। নিকের হিংস্রতা নিয়ে গর্জে ওঠে। শালা মাদারফাকার, বলছিসটা কেন? লোকটা কেঁপে ওঠে, কান্না করে দিয়ে বলে, অনেকগুলো লোক ছিল, আমি কন্ট্রাক্ট কিলার। 20 কোটি টাকা দেওয়া হয়েছে আমাকে। তারা নাকি একটা মেয়েকে পছন্দ করে। আপনি আটকে রেখেছেন, পুরো বাড়িতে নিরাপত্তা। তারা আক্রমণ করতে পারছে না, বলছে আপনাদের হাতের কাছে পেলে বুলেট দিয়ে ঝাঁঝরা করে ফেলতে। সেটাই করতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই আপনারা বুঝে সরেছেন। নিক কিছুক্ষণ ছোঁচ কামড়ে রাখে, আরিশ চোয়াল শক্ত করে কয়েকটা পিস্ট্রি গালি দেয়, পাগলের মতো এদিক সেদিক তাকায়, ডান হাত দিয়ে একটা রড তুলে নেয়। এরপর লোকটা বুঝে ওঠার আগে বাম চোখে ঢুকিয়ে দেয়। লোকটা চেঁচিয়ে উঠে ব্যথায়, পাখিগুলো স্তব্ধ হয়ে আকাশ থেকে উড়ে যায়। গ্যাংস্টার বসের ক্রোধে মুখ লাল হয়ে গিয়েছে, চিবুক শক্ত করে রেখেছে। লোকটার চেঁচানোতে রাগে জিহ্বা চিনি ধরে, ছুরি দিয়ে কেচে ফেলে। লোকটার রক্তে পুরো মেঝে লাল হয়ে গিয়েছে। লোকটা পাগলের মতো বিলাপ করে যাচ্ছে। নিক ছুঁচ কামড়ে ধরে অপর চোখেও একই কাজ করে, রক্ত গিয়ে তার শরীরে ছিটকে পড়ে। লোকটার চোখে দড়ি কাতরাতে থাকে, পাগলের মতন জিহ্বা ছাড়াই শব্দ করে যাচ্ছে। নিকের পুরো শরীর রক্তে লাল হয়ে গিয়েছে। নিক চোখ দিয়ে গার্ডদের ইশারা দিয়ে বলে, টর্চার সেলে নিয়ে যা। নিক রুমে প্রবেশ করে, হাতের ক্ষতটা আরো টান টান হয়ে উঠে, তীব্র যন্ত্রণায় বিরক্ত হয়ে উঠে, চোখে যায় বিছানার উপর। কাউকে দেখতে না পেয়ে রাগে ফেটে পড়ে। ডিভানে কাউকে দেখে মনটা শান্ত হয়ে আসে। শান্ত চোখে তাকায় ডিভানে শুয়ে থাকা 18 বছরের রমণীর দিকে, যার সৌন্দর্যে পাগল হয়ে কুকুরের মতো অবস্থা করে রেখেছে 18 জন মাফিয়ারা। আর তাদের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে গ্যাংস্টার বস, যাদের সাথে এক সময় বন্ধুত্ব ছিল, আজ তারা সব থেকে বড় শত্রু। যারা এক সময় জীবন বাঁচানোর জন্য এগিয়ে আসতো, তারা আজ এই রমণীকে পাওয়ার লালসায় আক্রমণ করছে। কি সাংঘাতিক এই রমণী, তাই না? পুরো মাফিয়া রাজ্যকে পরিবর্তন করে ফেলেছে, বন্ধুদের শত্রুতে পরিণত করেছে। নিক গম্ভীরতা নিয়ে এগিয়ে যায়, ডিভানের এক পাশে বসে চোখ খিচে ফেলে, রাগ আর বিরক্তি নিয়ে এক টানে ব্যান্ডেজ খুলে ফেলে। সাথে সাথেই তরল রক্ত গড়িয়ে পড়তে থাকে। নিকের সেদিকে কোনো হেলদোল নেই, চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে, হাত থেকে তরল রক্ত পড়ছে। এনি পাশে কারো অস্তিত্ব অনুভব করে আচমকা চোখ মেলে তাকায়। নিককে দেখতে পেয়ে দ্রুত উঠে বসে, এরপরে অধৈর্য হয়ে বলে, সব মেডিসিন দিয়েছেন, পিল দেননি কেন? নিক চোখ খুলে, নিকের চোখ দুইটা কেমন লাল হয়ে আছে। এনি চোখ দেখে ভরকে যায়। নিক গভীর দৃষ্টি রেখে বলে, পেলকে? এনি হতভম্ব হয়ে যায় এমন প্রশ্নে, কপট রাগ দেখিয়ে বলে, হজম শক্তি মেডিসিন। আমার খাবার হজম হচ্ছে না, তাই আপাতত খেতে চাচ্ছি আমি। খেতে হবে না এসব। কিন্তু আমি খেতে চাচ্ছি, সকাল থেকে আপনার অপেক্ষায় ছিলাম। চারিদিকে তালাবদ্ধ, কারো কাছ থেকে নেওয়ারও সুযোগ নেই। আমার মেডিসিন দিন। আচমকা নিক ধমকে উঠছে। বললাম না খেতে হবে না। নিকের এমন ভয়ানক ধমকে এনি কেঁপে ওঠে, কান্না করে উঠছে মির্জা। জ্বরে এমনিতেই পুরো দিন ধরে নাস্তানাবুদ অবস্থা। মেডিসিনের ফলে মাথা ব্যথা খুব কমলেও শরীরের ম্যাজম্যাজ করছে, অস্থির লাগছে ভিতরে। কান্না আটকে ভাঙা গলায় বলে, আমি মেডিসিন চাই। নিক রাগ নিয়ন্ত্রণ করে, শক্ত হাত দুইটা দিয়ে এনির দুর্বল শরীরটা নিজের কাছে নিয়ে আসে। এরপর কাটা ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে বলে, খেতে হবে না এসব বালছাল। এনির শরীর ঘৃণায় ছটফট করে ওঠে। নিকের স্পর্শ যেন বিষাক্ত কাটার মতন গিয়ে ক্ষত করে। কেন খাবো না? নিক ঠান্ডা কণ্ঠে বলে, এখানে সব মেডিসিন পাওয়া যায় না।
এনি অবাক হয়ে বলে। মানে? নিক গ্রীবাদেশ নাড়িয়ে বলে। তোমার চাওয়া মেডিসিন এখানে পাওয়া যায় না, এসব এখানে তৈরি হয় না। তাহলে দম্পতি কি খায়? খেতে হবে কেন? এনি চোয়াল শক্ত করে ফেলে। খেতে হবে কেন মানে? পুরো দেশ তাহলে বাচ্চা দিয়ে পূরণ হয়ে যাবে। নিক ঠোঁট কামড়ে হাসলো। আজ কেন জানি রাগ করতে হচ্ছে না, আঘাত করতে ইচ্ছে করছে না। এনি কিছু বলতে গিয়েও থেমে যায়। নিকের রক্তাক্ত হাত দেখে হাতকে উঠে সাহায্য করতে গিয়েও থেমে যায়। নিকের প্রতি ঠিক এতটা ঘৃণা জমেছে যে মৃত্যুর যন্ত্রণায় কাতরালেও হয়তো মুখে পানি দিবে না। এনি ক্ষতটার দিকে এক পলক তাকে চোখ সরিয়ে ফেলে, শক্ত গলায় বলে। আপনার হাত থেকে রক্ত পড়ছে। নিক চোখ বন্ধ করে বলে। পড়তে দাও, ভুগতে দাও। অতিরিক্ত ব্লিডিং হলে সমস্যায় ভুগবেন। নিকের এমন শান্ত স্বরে এনির কপাল কুঁচকে আসে। তাচ্ছিল হেসে বলে। গ্যাংস্টার বসের এমন রূপ ঠিক হজম হচ্ছে না। নিক চোখ খুলে এরপর এনির দুই বাহু শক্ত করে ধরে চেপে নিজের কাছে নিয়ে আসে। এনির শার্ট উন্মুক্ত করে মেধিন কোমরে আঙুল বোলাতে থাকে। এনি কেঁপে উঠে চোখ বন্ধ করে নিঃশ্বাস টানে। চোখ থেকে পানি গড়াতে থাকে। গ্রহণ করতে পারে না এই স্পর্শ। নিক এনির চোখে চোখ রাখে। এই প্রথম হয়তো নিক এনির চোখে এমন গভীরভাবে তাকিয়েছে। চিবুকটা শক্ত করে চেপে ধরে বলে। কি আছে এই চোখে, কি আছে এই মুখে, কি আছে পুরো সর্বাঙ্গে? কেন হারিয়েছে আমি? নিকের এমন স্লো ভয়েসে এনির পুরো শরীর শিউরে ওঠে। নিক এনির গালে গাল কষে বলে। কি হলো বেবি গার্ল, চুপ কেন? ফন্তির বাচ্চা, কথা বলছিস না কেন? এনি সামনে ঠোক গিরে বলে। আমি কিভাবে বলবো? আমার ভার্জিনিটি কে নষ্ট করেছে জানো? না। নিক এনির কানে শক্ত করে কামড় বসা, এরপর হালকা চুম্বন খেয়ে বলে। তুমি ব্লাড রোজ। পুরুষের সতীত্ব নষ্ট করার অপরাধে যদি কোনো বিচার থাকতো তাহলে সর্বোচ্চ কঠিন সাজা হতো তোমার। পৃথিবীর সব থেকে ভয়ানক সাজা তোমাকে দিতাম বেবি গার্ল। থেমে নিঃশ্বাস নিয়ে বলে। খুব ভয়ানক নারী তুমি, ভয়ানক সাজা পাবে তুমি রাতে দিনে যখন আমার ইচ্ছে হবে। এনি বরফের মতো জমে যাচ্ছে। নিকের ফিসফিসানি কথা ওর পুরো গায়ে কাঁপিয়ে তুলছে। কি হয়েছে লোকটার? এমন অস্বাভাবিক শান্তভাবে কথা বলছে কেন? এনি ঠোঁট ভিজিয়ে বলে। আমাকে যে পুরো জাতির সামনে কলঙ্কিত করেছেন, সবাই আমাকে রক্ষিতা হিসেবে চেনে, সব করেছেন আপনি, অথচ ভুক্তভোগী আমি। কলঙ্ক কখনো পুরুষকে স্পর্শ করতে পারে না। কলঙ্ক নিয়ে বাঁচতে হয় নারীদের, আর আমি সেই নারী যে কলঙ্কিত না হয়েও কলঙ্কিত। নিক আচমকা এনির গলায় চেপে ধরে, কণ্ঠ খাজে নামি বলে। আমার স্পর্শে কলঙ্কিত হয়েছে, এত আফসোস কিসের? এনি চোখ বন্ধ করে ফেলে নিঃশ্বাস টেনে বলে। 3 মাস যাবৎ আমি এই বদ্ধ রুমে বন্দি। আর কত অন্ধকারে থাকবো? একটু বাইরেটা দেখতে চাই আমি, আর পারছি না এইভাবে থাকতে। নিক কপাল কুচকে বলে। বাইরে গিয়ে কি দেখবে? কাকে দেখতে চাও? এনি স্বাভাবিক গলায় বলে। প্রকৃতি দেখতে চাই, দিনের আলো উপভোগ করতে চাই, সবকিছু দেখতে চাই আমি। নিক সামান্য রেগে বলে। আমাকে দেখো। এনি অবাক হয়ে বলে। আপনাকে তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, কিন্তু বাইরের জগৎ তো দেখি না আমি। নিক হাতের বাঁধন আরো শক্ত করে গলায় চাপ প্রয়োগ করে বলে। কিছু দেখতে হবে না, আমাকে দেখবে সারাদিন। যদি বলে সামনে বসে থাকতে, বসে থাকবো। আমি ব্যতীত অন্য কেউ দেখতে যাওয়ার স্পর্ধা দেখাবে না। আমি রেগে গেলে কন্ট্রোল করতে পারবে না। শান্ত আছে, শান্ত থাকতে দাও। এনি কিছু বলতে গিয়েও থেমে যায়। নিক এনি ঠোঁট চেপে ধরে। এনির শরীর ঘেমে যাচ্ছে। নিকের চাহনি কেমন অস্বাভাবিক। যে চোখের সাথে সে প্রতিনিয়ত পরিচিত, আজ সেই চোখ নয়। আজ চোখে কোনো হিংস্রতা বা রাগ নেই, কেমন অস্বাভাবিক হয়ে আছে। এই সামান্য চোখ গেলে নিক এনির গলায় মুখ ডুবিয়ে বলে। জ্ঞান হারাবে না। এনি নিকের ইঙ্গিত বুঝে শিউরে উঠছে। এক হাতে ধাক্কা মেরে বলে। শরীরের ক্ষত এখনো তাজা। নিক এনির গলায় ছোট্ট তিলটায় কামড় বসিয়ে বলে। মেডিসিন আছে। এনি কিছু বলতে গিয়েও থেমে যায়। এতক্ষণ শান্ত থাকা মাফিয়া বস হুট করে হিংস্র হয়ে উঠছে। প্রগাঢ় ক্ষুব্ধতায় এনির হাত পা বেঁধে ফেলে। এনি ভয় কাঁপছে। নিক ঠিক কতটা হিংস্র চিতাবাঘ সেটা এক রাতের মধ্যেই এনি ধারণা হয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে এনি পুরোটা নিকের বন্ধনে আবদ্ধ হয়েছে। এনি আতঙ্কে জমে গিয়ে বলে। আপনার হাত থেকে রক্ত পড়ছে। নিক এনির শার্টে হাত রেখে বলে।
যেটা ঠিক থাকার সেটা আছে, হাত জাহান্নামে যাক। ইনি চোখ বন্ধ করে ফেলে, মনে মনে চাপা আর্তনাদ করে উঠে। আবারও ঘৃণিত ব্যক্তির স্পর্শ পেতে হচ্ছে। অনেক সময়ের ব্যবধানে এনির মধ্যেই ডুব দিতেই থাকে। সময় যাচ্ছে, মুহূর্ত যাচ্ছে, আবারও সেই হিংস্র অত্যাচার, সেই স্পর্শে কোনো দয়া মায়া ছিল না। ইনি সহ্য করে নিচ্ছে সেই স্পর্শটুকু। অধিরাজ মেনশন থেকে বের হয়ে গাড়ির কাছে যায়, উদ্দেশ্য টর্চার সেলে যাওয়া। আচমকা একটা মেয়ে এসে সামনে দাঁড়ায়। অধিরাজ প্রথমে রেগে গেলেও পর মুহূর্তে শান্ত হয়ে যায়। বিরক্তি নিয়ে তাকায় রমণীর দিকে। অধিরাজ এমন বিরক্তির চেহারা দেখে রমণী রাগ করেনি, উল্টো একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলে উঠছে। কেমন আছো রাজ? অধিরাজ রমণীর প্রশ্নকে উপেক্ষা করে সামনে এগিয়ে যায়, মির্জা ভাঙা গলায় বলে, কথা বলবে না আমার সাথে? প্রশ্ন করেছি আমি। এমন নির্দয়ের মতো এড়িয়ে যাচ্ছ কেন? রমণীর বিষাদময় কণ্ঠ শুনে অধিরাজের পা দুটো থেমে যায়। নিজেকে ধাতস্থ করে পুনরায় আগের জায়গায় এসে দাঁড়ায়। সুঠাম দেহি কালো কুচকুচে আফ্রিকান সুদর্শন পুরুষটিকে রমণী এক দৃষ্টিতে দেখতেই থাকে। মেয়েটা পুনরায় প্রশ্ন করে, কেমন আছো? অধিরাজ রাগ দেখাতে গিয়েও থেমে যায়, গম্ভীরতা চেনে বলে। অসুস্থ থাকার কথা ছিল। মেয়েটা মুচকি হাসি দিয়ে হুম, প্রতিদিন যিশুর কাছে তোমার জন্য সুস্থতা কামনা করি। বলে। অধিরাজ বড় করে নিঃশ্বাস নিয়ে বলে, তানভি, নিজের বাড়িতে যাও, এখানে তোমার জন্য নিরাপদ না। তানভি সাবলীল ভঙ্গিতে বলে। তুমি নিরাপত্তা নিশ্চিত করে দাও। অধিরাজ চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণের মধ্যে নিজের স্বভাবে ফিরে আসে, কপট রাগ দেখিয়ে বলে, এখানে এসেছো কেন? জিজ্ঞাসা করবে না আমি কেমন আছি? অধিরাজ তাকায় তানভীর দিকে। তানভীর অধরে মিষ্টি হাসি। তানভীর ছোটের দিকে কিছুক্ষণ তাকিয়ে পর মুহূর্তে দৃষ্টি সংযত করে ফেলে, শক্ত গলায় বলে। কেন করবে না? অধিরাজ কণ্ঠ কঠিন করে বলে, সুস্থ আছো বলেই তো এখানে এসেছো। বাহ্যিক দিকটাই দেখলে অভ্যন্তরীণ ব্যথা দেখতে পাচ্ছ? অধিরাজ সামনে এগিয়ে গিয়ে বলে। সব দেখার প্রয়োজন নেই আমার। তানভি এতক্ষণ শান্ত থাকলেও এখন অশান্ত হয়ে পড়ে। অধিরাজের ব্যবহারে প্রচণ্ড কষ্ট পায়। সামান্য জেদ দেখিয়ে দ্রুত এগিয়ে যায় অধিরাজের পেছন পেছন। অধিরাজ গাড়িতে উঠতে যাবে, এমন সময় তানভি সামনে দাঁড়িয়ে যায়। তানভি হুট করে আসাতে দুপা পিছিয়ে যায়। অধিরাজ রাগ দেখিয়ে চোখ শক্ত করে বলে, সমস্যা কি তোমার? এভাবে রাস্তা আটকাচ্ছ কেন? তানভি অধিরাজের চোখে চোখ রাখে, এরপর জিদি গলায় বলে। কথা বলছো না কেন আমার সাথে? অধিরাজ রাগান্বিত কঞ্চে বলে। সামনে থেকে সরে দাঁড়াও। তানভীর ঠোঁট ভেঙে কান্নায় আসে, কোনো মতে ঠোঁট চেপে কান্না আটকে রেখে বলে, কতটা নিষ্ঠুর তুমি! একবারও জানতে চাইলে না আমি কেমন আছি? একবারও জানতে চাইলে না তোমাকে ছাড়া ঠিক কতটা কষ্টের দিন পার করছি? কেন করো আমার সাথে এমন? একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হয়? অধিরাজ তানভীর ভগ্ন কণ্ঠ শুনে তপ্ত শ্বাস ফেলে বলে, কেন ভালোবাসছো আমাকে? অপরাধ তো করিনি। অধিরাজ দাঁতে ধোয়াত পিষে ধমক দিয়ে বলে, অনেক বড় অপরাধ করছো তুমি তানভি। একজন নরখাদককে ভালোবেসে পাপ করেছো। তোমাকে ভালোবেসে ইতিহাসের সবচেয়ে পাপী নারী হতেও আমি রাজি। ভুল করেছো। এসব আবেগ মস্তিষ্ক থেকে মুছে ফেলো। চেষ্টা করেছি বহুবার, কিন্তু সফল হইনি। শেষ পর্যন্ত একটাই চাওয়া, তোমাকে একটু ভালোবাসতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই। শাট আপ তানভি, আমার হাতে আঘাত হওয়ার আগে এখান থেকে প্রস্থান করো, না হলে যে কোনো সময় রক্তাক্ত হবে। তানভীর তাকায় অধিরাজের দিকে, সামান্য শব্দ করে হেসে উঠে রমণী। দুপা এগিয়ে অধিরাজের ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। বিশাল দেহি অধিরাজের জন্য তানভি নিতান্তই ছোট। তানভীর নিঃশ্বাস গিয়ে পড়ছে ছড়িয়ে অধিরাজের বক্ষ গহ্বরে। তানভীর হাসি দেখে অধিরাজ কপাল কুঁচকে ফেলে। তানভি হাসি থামিয়ে বলে, 1000 বার রক্তাক্ত হতে রাজি আছি। পুরো শরীরটা তোমার নামে সমর্পণ করলাম। কি দিয়ে রক্তাক্ত করবে? করাত, ছুরি, চাপাতি নাকি রিভলভার? ইচ্ছে মতো যন্ত্র প্রয়োগ করতে পারো। হাসি মুখে তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো। বিনিময়ে তোমার ভালোবাসা চাই, দেবে তো? অধিরাজ বিরক্তি নিয়ে নিঃশ্বাস ছাড়ে, কণ্ঠটা নরম করে বলে, তানভি, ধৈর্য হারাচ্ছে কিন্তু। তাহলে আঘাত করছো না কেন? চারপাশে অনেক গার্ড রয়েছে। কি হয়েছে তাতে? তাদের সামনে আঘাত করলে কি হবে? আমার সম্মান নষ্টের কথা ভাবছো?
অধিরাজ নিজের নিয়ন্ত্রণ হারায়, রাগে কেঁপে ওঠে পুরো শরীর। তানভীকে ধাক্কা মেরে ফ্রন্ট সিটে ফেলে দেয় আচমকা। আক্রমণে তানভী নিজের ব্যালেন্স হারায়, মাথাটা গিয়ে স্টিয়ারিংয়ের সাথে আঘাত খায়। তবে আঘাত তীব্র হয়নি, রক্ত না আসলেও ব্যথা নাক মুখ খিচে ফেলে। কিছু মুহূর্তের ব্যবধানে অধিরাজের শক্ত থাবায় সম্মুখীন হয়। অধিরাজ তানভীর চিবুক চেপে ধরে শক্তভাবে। তানভীর চোখ দিয়ে পানি পড়ছে, অধরে মুচকি হাসি। অধিরাজ কিরমিরিয়ে বলে, কেন বারবার আসো আমার সামনে? এতটা বেহায়া কেন? তানভী দুই হাত দিয়ে অধিরাজের শার্ট শক্ত করে চেপে ধরে, এরপর এক টানে নিজের মুখের কাছে নিয়ে আসে, চোখে চোখ রেখে বলে। একটু বেহায়া হতে চাই। অধিরাজ নিজের দৃষ্টি সরিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি না, শুধু তুমি নয়, আমার জীবনে কোনো দুর্বলতা প্রবেশ করাবো না। আমার চোখে চোখ রাখো, আমাকে স্পর্শ করে বলো আমাকে ভালোবাসো না। তোমার মনে আমার জন্য কোনো স্থান নেই? বলো রাজ। অধিরাজ কিচ্ছু বলে না। তানভীর উপর থেকে উঠতে উঠতে বলে, পাগলামি করে সময় নষ্ট করছো। তানভীর সামান্য হাসে, এরপর আচমকায় অধিরাজের ঘাড়ে হাত পেঁচিয়ে ধরে এক টানে নিজের সম্মুখে নিয়ে আসে। অধিরাজ তাল সামলাতে না পেরে পুনরায় তানভীর সাথে আরো ঘনিষ্ঠ হয়ে যায়। সে কিছু ভাবার আগেই ছোট কারো নরম স্পর্শই অনুভব করে। অধিরাজ সামান্য ভালো লাগা নিয়ে চোখ বন্ধ করে ফেলে। তানভীর চাতক পাখি না, অধিরাজের ঠোঁট দুটো আঁকড়ে ধরে আচমকাই ঠোঁটের এক পাশে কামড় দিয়ে দেয়। তানভী কোনো হেলদোল নেই, অধিরাজ থেকে নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু তানভী আরও শক্ত করে চেপে ধরে নিজের সাথে। এইবার অধিরাজের ধৈর্যের সমাপ্তি ঘটে। হিংস্রতা নিয়ে এক হাতে গলা চেপে ধরে ঠোঁটে চুমু খেতেই থাকে। অধিরাজের আক্রমণে তানভী মুচকি হাসে। অধিরাজ একাধারে ঠোঁট কামড়ে যাচ্ছে, পর মুহূর্তে ছোট্ট ছোট্ট চুমুতে ভরিয়ে দেয়। অবাধ্য হাতের বিচরণ গভীর হতে থাকে। জামার ফিতাতে টান দিতে তানভী হাত শক্তভাবে চেপে ধরে। অধিরাজ কপাল কুঁচকে তাকায় তানভীর দিকে। তানভী এক হাতে অধিরাজকে সরিয়ে দেয় নিজের ওপর থেকে। গাড়ি থেকে নেমে অধিরাজের হাতে শক্ত করে চুমু খেয়ে বলে, সব কিছুর সীমাবদ্ধতা প্রয়োজন। বিয়ে করো, সব পাবে। অধিরাজ তানভীর ঘাড় চেপে ধরে, তাতে তৎপিসে বলে, সিডিউস কেন করেছিস? আমার সামান্য চুম্বনে সত্যি সিডিউস হয়েছেন? অন্য নারীরা কেন পারে না? আমার স্পর্শেই কেন সিডিউস হয়েছেন? অধিরাজ ছেড়ে দেয় তানভীকে। তানভী শান্ত কণ্ঠে বলে, কাল অপেক্ষা করব তোমার জন্য। সময় করে আমার সাথে একবার দেখা করবে, না হলে রাত হওয়ার সাথে সাথে আমার মরণের খবর শুনবে। ট্রাস্ট মি, সারাদিন অপেক্ষা করব। অধিরাজ স্তব্ধ হয়ে বসে। কি বললো মেয়েটা? মরণ দেখতে পারবো মানে? অধিরাজ রাগে হাত মুষ্টি করে ফেলে, কিচ্ছু বলার জন্য সামনে তাকাতে থেমে যায়। তানভীর কোনো অস্তিত্ব নেই। অধিরাজ ঠোঁট ভিজিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে, এরপর সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে। কপালে হাত দিয়ে নিজের ঠোঁট হাত রাখে। কিছুক্ষণ আগের মুহূর্ত ভাবতে ফিসফিস করে উঠছে। যতটা দূরে সরাতে চাইছি ঠিক ততটাই কাছে চলে আসছে। প্রতিনিয়তই আমরা লড়াই করে বেঁচে আছি, এমন ভয়ানক জীবনে তোমাকে কিভাবে চড়াবো? অন্ধকারে বসে জেট দাবার গুটি নাড়াচ্ছে, ঠোঁটে পৈশাচিক হাসে, চোখ কেমন শান্ত। 12টা রক্তের গ্লাস ঠোঁট নাড়ায় অদ্ভুতভাবে দাবার গুটি সরিয়ে বলে। জেট ধীর পায়ে চলে যায় কিচেনের দিকে। সিদ্ধ হয়ে গিয়েছে। জেডের খাওয়ার এমন বিকৃত মুহূর্তে আগমন ঘটে কালো হুডিতে আবৃত একটা বিশাল দেহী ব্যক্তির। জেড সেদিকে কপাল কুঁচকে তাকায়, ব্যক্তিটাকে চিনতে পেরে বলে, তুমি এখানে? কালো হুডি পরা ব্যক্তিটা সামনে এগিয়ে আসে। টেবিলের সামনে মাংস আর রক্তের আয়োজন দেখে বিরক্তি শ্বাস ফেলে বলে, মেয়েটাকে তুই মেরেছিস? জেড গুটি নাড়িয়ে বলে। কোন মেয়ে? দৈনিক তো অনেক মেয়েই মারি। ব্যক্তিটা কপট রাগ দেখিয়ে বলে, কাল জঙ্গলে যেটাকে মেরেছিস সেটার কথা বলেছে। নিউজে দেখেছি জঙ্গল থেকে রক্ত আর হাড় ভাঙা মাংসের টুকরো পেয়েছে। জেড শান্তভাবেই বলে, শিওর কিভাবে হয়েছ? একটাই মেয়ে ছিল। ল্যাবে মাংসের টুকরো থেকে শনাক্ত করা হয়েছে। জেড বিকৃতভাবে হাসে। হুডি পরা লোকটা চোয়া শক্ত করে বলে, রেপ কেন করেছিস? জেড পুনরায় শুনাচ্ছে বলে। কিভাবে বুঝলে? হুডি পরা লোকটা জেডের গলা চেপে ধরে বলে, শালা মাদারফাকার, তোর অশালীন স্পার্ম পাওয়া গিয়েছে। জেড হুডি পরা লোকটার থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলে, ব্যথা পাচ্ছি আমি। ওইভাবে কেউ চেপে ধরে? শত্রুদের যেভাবে মারো
আমাকেও মারতে এসেছো নাকি? লোকটা রাগে হুঙ্কার দিয়ে ওঠে। ইচ্ছে তো করছে জ্যান্ত কবর দিয়ে ফেলে, শুধুমাত্র একটার জন্য বাধা পড়ে আছে। না হলে তোর হাতটি দিয়ে আমি নকশা বানাতাম, কুত্তার বাচ্চা। জেড বিকৃতভাবে হেসে উঠে হুডি পরা লোকটা রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে, তোকে এখানে রাখা যাবে না, কাল সকালে গ্লাস বিনারে এসে নিয়ে যাব। পালানোর চেষ্টা করবি না একদম। জেড তার গ্লাসে চুমুক দিয়ে বলে। পালিয়ে আর যাবো কোথায়? হুডি পরা লোকটা আর দাঁড়ায় না, বড় বড় পা ফেলে চলে যায়। জেড পৈশাচিক হেসে নিজের কাছে মনোযোগ দেয়। প্রভাতের আকাশ যেন নবজাত সূর্যের আজ ধীরে ধীরে খুলে যাচ্ছে এক স্বর্ণাভ পর্দা। নিস্তব্ধতার গর্ভে জন্ম নিচ্ছে প্রথম আলো, যার কোমল স্পর্শে কাঁপতে থাকে শিশির ভেজা ঘাসের ডগা। বাতাসে এক অদ্ভুত সতেজতা, প্রকৃতি নিজেই গভীর নিঃশ্বাস ফেলে পুনর্জন্ম নিচ্ছে। দূরে কোনো গাছের ফাঁকে দিয়ে কোকিলের ডাক ভেসে আসে, তার সুরে লুকিয়ে থাকে ঘুম ভাঙার স্নিগ্ধ আহ্বান। এই সকালের নরম স্নিগ্ধতায় বাতাসের প্রতিটি কণায়, পাতার প্রতিটি নড়াচড়া এক অব্যক্ত বাণী উচ্চারিত হয়। জীবন নিজেকে প্রতিদিন নতুনভাবে সংজ্ঞায়িত করে, আর প্রকৃতি সেই সংজ্ঞার সবচেয়ে নিঃশব্দ সাক্ষী। লোহা ঠোকার ধ্বনি যেন ঘরের নীরবতাকে বিদীর্ণ করে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। চারিপাশে ঘন অন্ধকারে ভেতর ঝুলে আছে এক লালচে আলো রঙের মতো। সেই আলোয় তার ঘামে ভেজা পেশিগুলো জ্বলজ্বল করছে। গ্যাংস্টার বস জিম করছেন আগুনে পড়া গড়া ইস্পাত। প্রতিটি শ্বাস ভারী ও গম্ভীর, আর প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে মৃত্যুর মতো গাঢ় এক শান্তি। তার কপাল বেয়ে ঘামের ফোঁটা গড়িয়ে পড়ছে, গলার রেখা বেয়ে বুকের উপর যেখানে নীলচে চ্যাচুগুলো অজানা কোনো ইতিহাস লিখে রেখেছে। বাহুতে জমে থাকা শিরাগুলো ফুলে উঠেছে, রক্তধারে ক্রোধের স্রোতে পরিণত হয়েছে। ট্রেডমিলের পাশে রাখা পিস্তলটা নিঃশব্দে ঝলক দিচ্ছে। এইটা এক অঘোষিত সতর্কবার্তা। গ্যাংস্টার বসের চুল পেছনে টানা, চোখ দুটো কাচের মতো ঠান্ডা হয়ে আছে, কিন্তু সেই ঠান্ডায় আছে এমন এক তাপ যা তাকানোর সাহস কেউ করে না। প্রতিটি ওজন তোলার সময় তার গর্জনে কেঁপে উঠছে দেয়াল। মনে হয় মাংসপেশি চান চান হয়ে ফুলে উঠেছে। পিঠের সাপের পেঁচানো চাচুগুলো যেন জীবন্ত হয়ে উঠে। হাতে আর গলার নিচে ড্রাগনের চাচুগুলো ঘামের সাথে খেলা করছে। শত শত বুক ডাউন দিয়ে নিক থেমে যায়, সোজা হয়ে দাঁড়িয়ে পানির বোতলটা হাতে নেয়। পরপর ঢোক ঢোক করে এক নিঃশ্বাসে পানি পান করে। টাওয়াল দিয়ে ঘাম মুছতে মুছতে আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতিচ্ছবিতে হালকা হাসে, চোখ বাঁকিয়ে বাহিরের অংশে তাকায়। চারিপাশে হাজার হাজার গার্ড রয়েছে। গম্ভীর হয়ে ছোট কামড়ে ধরে, বিবির করে বলে, হাজার হাজার গার্ডদের চোখ ফাঁকি দিয়ে পালানো অসম্ভব। আজকের রাতটা তোমাকে ছাড়া কাটাতে হবে ব্লাড রোজ। আমার দৃষ্টিসীমার বাইরে থাকবে তুমি, তবে চাইলেও পালাতে পারবে না। এত এত গার্ডদের এরিয়া। নেভার কমিট দ্য ফলি অফ ফ্লেইং। নিক হ্যান্ড গ্লাভস খুলে শরীরে এক জিম রুম থেকে বেরিয়ে যায়। গার্ডদের সামনে গিয়ে গম্ভীর হয়ে দাঁড়ায়, সবার দিকে দৃষ্টি ঘুরিয়ে গম্ভীরতা টেনে উচ্চ আওয়াজে বলে, সবার চোখ কান খোলা রাখবে। একটা কুকুরও যাতে মেনশনের ভেতরে প্রবেশ করতে না পারে, আর একটা পাতাও যাতে মেনশনের বাইরে যেতে না পারে। কেউ যদি আসে অথবা যায়, তাহলে প্রতিটা গার্ড শেষবারের মতো আলো দেখে নাও, কারণ পরবর্তী সূর্যোদয় দেখতে পারবে কিনা তার নিশ্চয়তা নেই। নিকের হুঙ্কার সবাই কম্পনমান হয়ে ওঠে। সমস্ত গার্ড একই সাথে সম্মতি জানায়। নিক রহস্যময় ভাবে হেসে বাড়ির ভেতরে অগ্রসর হয়, উদ্দেশ্য রুমে যাওয়া। এনি পিটপিট করে চোখ খুলে তাকায়, নিজেকে নরম বেডে আবিষ্কার করে। নিজের অবস্থান বেডে দেখে কপাল কুঁচকে ফেলে। সে তো ডিভানের উপর ছিল, তাহলে বেডে আসলো কিভাবে? শোয়া থেকে ওঠার জন্য শরীরটা নাড়াতে ব্যথায় চোখ মুখ খিচে ফেলে। মাথাটা এমনিতেই যন্ত্রণায় ফেটে যাচ্ছে তার উপর শরীরের অসহ্য ব্যথা যন্ত্রণায় জর্জরিত হয়ে এনি আবারও নিস্তেজ হয়ে শুয়ে পড়ে। মাথায় শক্ত করে চেপে ধরে ব্যথা নিবারণের জন্য।
ধীরে ধীরে মনে পড়তে থাকে রাতের কাহিনীকে রক্তাক্ত স্পর্শ, লোকটার বিহায় উন্মাদনা এনি সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এরপর কি হয়েছে জানা নেই। রাতের ঘটনা মনে পড়তে চোঁচ কামড়ে ধরে, নিজেকে শক্ত রাখতে না পেরে ফুপি কেঁদে ওঠে। শরীরের উপর কালো চাদর রাখা, এনি নিজেকে দেখার জন্য চাদরটা উন্মুক্ত করে, নিজেকে বিবস্ত্র দেখে চোখ বন্ধ করে ফেলে। নিজের শরীরের উপর এক তীব্র বিতৃষ্ণা চলে এসেছে, প্রতিটি লোমে জানোয়ারের স্পর্শ লেগে আছে। ভাবতেই এনি শরীরটা কাটা দিয়ে উঠে, এনি শক্ত করে চাদর খামচে ধরে, ছুঁচ কামড়ে ধরে, অনবরত কান্না করে যাচ্ছে, চোখের পানিতে ভিজে যাচ্ছে লাল বালিশটা। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, কেন এত কঠিন শাস্তি দিচ্ছ আমায়? কেন দেয়া হচ্ছে এই নরক যন্ত্রণা? পুরো পৃথিবী থেকে নিজেকে সবসময় আড়াল করে রেখেছি আমি। দিনের পর দিন সম্মানের লড়াই করে গিয়েছি। কি লাভ হয়েছে? কি লাভ হয়েছিল সেদিন এতগুলো খুন করে হাত রক্তাক্ত করার? কি লাভ হয়েছিল নিজের রক্তকে মেরে কলিজা ভুনা করার? সেদিন তাদের খুন না করলে নিজে হয়তো খুন হয়ে যেতাম, এরপরেও শান্তি পেতাম। একটা নরক পিশাচের ভোগ বস্তু হতে হতো না। হালাল হয়েছে বলে কি বাধা দিতে পারছি না? বাধা দিব কি করে? আমার কি এত ক্ষমতা আছে নাকি? এনি কথা থামিয়ে দেয়, কারোর উপস্থিতি বুঝতে পেরে চোখ বন্ধ করে ফেলে। সহ্য করতে পারে না এই ব্যক্তিটাকে। নিক এক পলক তাকায় এনির বিরক্ত মাখা চেহারার দিকে। রাগে চোয়া শক্ত করে ফেলে। রাগ কন্ট্রোল করতে না পেরে পাশে থাকা টেবিলটাকে পা দিয়ে লাথি মেরে ওয়াশরুমে ঢুকে যায়। লাথি মারার শব্দে এনি শব্দে কেঁপে ওঠে। প্রায় 20 মিনিট পর নিক ফ্রেশ হয়ে বেরিয়ে আসে, কোমরে কালো টাওয়ালে পেঁচানো, চুল থেকে চপচপ করে পানি পড়ছে। এনিকে এমন নিস্তেজ হয়ে বসে থাকতে দেখে নিচের ছোঁচ কামড়েই ধরে, ভারী পা ফেলে এনির কাছে এগিয়ে যায়। শরীরের উপরে থাকা চাদরটাতে ধরে একটা টান দিতে এনি আটকে ওঠে, শক্ত করে চেপে ধরে চাদরখানা। এনি বাধা দেওয়াতে নিক পিছু ভাঁজ করে তাকায়। এনি অসহায় মুখে অশ্রু সুক্ত নয়নে তাকিয়ে বলে, না প্লিজ। নিক কপাল কুঁচকে গম্ভীরতা নিয়ে বলে, বারণ করছো কেন? আমার শরীরে কিছু নেই, চাদরটা নেবেন না প্লিজ? সব তো দেখে নিয়েছে, নতুন করে আর কি দেখবো? শাওয়ার নেবে না? অপবিত্র হয়ে শুয়ে থাকতে চাও? এনি চাদরখানা আরো শক্ত করে চেপে ধরে বলে, আমি এমনিতেও অপবিত্র। এনির এই লাইনটা একদম সহ্য হলো না। রাগে চোয়া শক্ত করে হ্যাচকা টানে, চাদরটা টান দেয়, পুরো চাদর সরিয়ে মেঝেতে ছিটকেই ফেলে দেয়। এনি লজ্জা হতভম্ব হয়ে যায়, দুই হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টায় কান্না করতে উঠে। নিক একবারের জন্য এনির দিকে তাকায় না, জানে একবার তাকালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। দুই হাত দিয়ে এনিকে পাজাকলি করে তুলে নেয়, এরপর ধমকি সুরে বলে, ফাক অফ ব্লাড রোজ, স্টপ ক্রাইং। কান্না করলে কিন্তু আবারও ঘূর্ণিঝড় চালাবো তোমার ওপর। এনি সাময়িকের জন্য কান্না থামিয়ে দেয়। এনিকে চুপ থাকতে দেখে নিক অধর বাঁকায়, ওয়াশরুমে ঢুকে বাথটবে রাখে আলতোভাবে। ঠান্ডা পানি শরীরে পড়তে পুরো শরীর জ্বলে ওঠে তীব্র যন্ত্রণায়। এনি নিকের উন্মুক্ত শরীর খামচেই ধরে, চোখ মুখ খিচিয়ে ফেলে মির্জা। কান্না করে ওঠে শব্দ করে, নিকের গলায় শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি শাওয়ার নেব না, জ্বালা করছে প্রচন্ড। আমি নেব না শাওয়ার, আমায় যেতে দিন রুমে। এনি কথাটা বলে আরো কান্না করে ওঠে। মূলত সে ভুলে গিয়েছে পরিস্থিতি, নিজের অবস্থান, সামনে যে সব থেকে ঘৃণিত পুরুষটা দাঁড়িয়ে আছে তার কথা। নিকের গলা জড়িয়ে বাচ্চামো করতে থাকে, বারবার একই আওয়াজে উচ্চারণ করছে, আমি শাওয়ার নেব না। নিক এনির বাচ্চামোগুলো দেখে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে, চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস টানে। এনিকে নিজের শরীরের সাথে মিশিয়ে বলে, বেশি যন্ত্রণা হচ্ছে? এনি কান্না করতে করতে ফুঁপিয়ে উঠছে। সহ্য করতে পারছি না, পুরো শরীর মনে হচ্ছে আগুন ধরিয়ে দিচ্ছে। নিক কিছুক্ষণ চোখ কামড়ে রাখলো, আর এরপর আচমকা এনিকে বাথটবের থেকে তুলে নেয়। দরজার দিকে এগিয়ে যেতে যেতেই বলে, যা পবিত্র হওয়ারও হয়ে নিয়েছ, আর হতে হবে না। নিক এনিকে বিছানায় বসায়। এনি নিজের জ্ঞানে ফিরে আসে দ্রুত, নিজেকে ঢাকার জন্য পাশে থাকা আরেকটা চাদর তুলে নেয়, নিচে শরীরের উপর ভালোভাবে পেঁচিয়ে বসে। নিক হাতে করে 2টা মেডিসিন এনে এনির সামনে রাখে। এনি মেডিসিনগুলোর দিকে এক পলক তাকিয়ে বলে উঠে, পিল দিয়েছেন? নিক কিছুক্ষণ নিশ্চুপই রইল, এরপর ঠান্ডা গলায় বলে, দিয়েছে। এনি মেডিসিনগুলোর দিকে তাকিয়ে বলে, কোনটা?
নিক ধৈর্য হারায়। কপট রাগ দেখে থমকে ওঠে। এত প্রশ্ন কেন করছো? যা দিয়েছি সেটাই খেয়ে নাও। নিকের ধমকে এনি চুপ হয়ে যায়। সামান্য কেঁপে ওঠে ভেতরটা। নিক হাত থেকে মেডিসিন দুটো নিয়ে গিলে ফেলে। নিক সরে আসে সেখান থেকে। এনি ছিল হাসি দিয়ে বলে, নিজে ভোগ করে আবার নিজেই ব্যথা নিবারণ করছেন। ভোগ শব্দটা কর্ণে প্রবেশ করতে এনিক থেমে যায়। ঘাড় ঘুরিয়ে এনির তেজি চোখ দুইটার দিকে তাকায়। নিকের ধূসর চোখ দুইটা ঝলঝল করে উঠে ক্রোধে, দাঁত কটমট করে থাকে। রাগ কমানোর জন্য ব্যর্থ প্রচেষ্টায় গ্যাংস্টার বস নিজেকে হারিয়ে ফেলে। প্রিয়কার ক্ষুদ্ধতা নিয়ে ঝড়ের বেগে এনির চোয়াল শক্ত করে চেপে ধরে। রাগে কাঁপছে তার শরীর। বুড়ো আঙুল দিয়ে এনি ঠোঁটে স্লাইড করে শক্তভাবে। পুরো ঠোঁটে এমনিতেই ক্ষত, তার উপর নিকের এমন শক্ত স্পর্শে যেন জীবনই বেরিয়ে আসবে। এনি ছটফট করে ওঠে ছোটার জন্য। নিক রাগ সামলানোর জন্য আচমকায় এনি ঠোঁট দুইটা ক্ষোভে নিজের ঠোঁটের ভাঁজে চেপে ধরে। দন্তের ঘর্ষণে এনি সহ্য করতে না পেরে নিঃশব্দে কেঁদে ওঠে। নিক গলায় শক্ত করে চুমু দিয়ে ছেড়ে দেয়। নিককে ছেড়ে দিতে দেখে এনি শক্ত গলায় বলে, উন্মাদ চিতাবাঘ আপনি। নিক এনির গলা শক্ত করে ধরে বলে, এর থেকেও ভয়ানক। ভোগ করার কথা কেন বললি? কে ভোগ করেছে তোকে? এনি সামান্য হেসে ওঠে। নিকের কথা ছুট বাকি বলে, আপনাকে এখন নাম বলে বোঝাতে হবে গ্যাংস্টার বস? পুরো আমিটাকে আপনার নোংরা স্পর্শ দিয়ে কলুষিত করেছেন আপনি। নিক এনির গলা আরো শক্ত করে চেপে ধরে পিছনের চুল মুঠি করে ধরে হুঙ্কার দিয়ে উঠে, তন্ত্রের বাচ্চা, রাগেশ কেন আমাকে? শান্তর ভাল লাগে না, তাই না? অসন্তানিক জীবনের হিংস্র অত্যাচারিত রূপ দেখতে ভাল লাগে? এত জ্বালাস কেন আমাকে? দুনিয়া কি বিয়ের অভাব পড়ছে যে তোকে ভোগ করতে হবে? তোকে হালালভাবে স্পর্শ করেছে, যে স্পর্শে কোনো কলঙ্ক ছিল না। পুনরায় এই শব্দ ব্যবহার করলে ট্রাস্ট মি, সত্যিকার অর্থে ভোগ বস্তু বানিয়ে রাখব। হাজারটা পুরুষের হাত থেকে বাঁচিয়েছি, তে ভালো লাগে না। সেদিন পাচার হলো অত্যাচারিত হয়ে নর্দমায় পড়ে থাকতে, নিলামে ওরা কিনে নিলে 18 জন গ্যাংস্টার বিছানা ঠাঁই পেতে। মূলত সেটাই ভালো ছিল। তোকে এখানে নিয়ে আসা উচিত হয়নি। ছেড়ে কেন দিয়েছেন? দম বন্ধ করে মেরে ফেলতেন। নিক এনির রাগের চেহারার দিকে তাকায়। এনি ঠোঁট থেকে রক্তগুলো পুনরায় জিহ্বা দিয়ে শুষে নেয়। এরপর গলায় হাত দিয়ে বলে ওঠে, মেরে ফেলে স্বাদ গ্রহণ করবো কোত্থেকে? ইউনো ব্লাড রোজ, তুমি প্রচুর টেস্টে। নিকের লাগামহীন কথা এনি চোখ খিসে ফেলে। কাপা গলায় বলে, কি টেস্টি? নিক ঠোঁট কামড়ে হাসলো। গ্রীবাদেশ নাড়িয়ে বলল, ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই। এনির কান গরম হয়ে ওঠে। দাঁত পিষে নিকের থেকে ছাড়া পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। রাগ দেখিয়ে শক্ত গলায় বলে, ছাড়ুন আমায়, নীলজ আফ্রিকার জেব্রা। এনির মুখে জেব্রা সম্বোধনে শুনে নিক অবাক হয়। রিপিট প্রশ্ন করে। হোয়াট জেব্রা? এনি নাকের পাটা ফুলিয়ে বলে, আপনার নাম নিক জেব্রান, রাইট? নিক সম্মতি জানিয়ে বলে। হ্যাঁ। এনি এবার ঠোঁট ভিজিয়ে বলে, আফ্রিকার গ্যাংস্টার আপনি, সেখান থেকে আফ্রিকা শব্দটা তুলে নিলাম। আপনার নাম হচ্ছে নিক জেব্রান, যেখান থেকে জেব্রান মানে জেব্রা শব্দটা তুলে নিলাম। তুলে নেওয়া শব্দগুলো মিলিত করে বাক্য গঠন করে আফ্রিকার জেব্রা। নিক জেব্রান নয়, আফ্রিকার জেব্রা আপনি। নিক হতভম্বর নেয় তাকিয়ে থাকে এনির দিকে। চিতাবাঘ, জানোয়ার, নরপশু, নরপিশাচ শব্দগুলো মানা যায়, পাঁচ এই আফ্রিকার জেব্রা? নিক চোয়াল শক্ত করে এনিকে কিছু বলতে যাবে তার আগেই এনি নিকে ঠোঁট চেপেই ধরে। নিজের ছোট ছোট আঙ্গুলের সাহায্যে নিজের মুখটা একদম নিকের মুখের নিকটে নিয়ে আসে। ঠোঁট প্রায় ছুঁই ছুঁই। এনি ফিসফিস করে বলে, আজ তো আপনার মাফিয়া মিটিং, প্লিজ আর আঘাত করবেন না। পুরো শরীরে এমনিতেই প্রচুর ব্যথা করছে, একটু রেস্ট নিব আমি। আপনার সাথে নইলে লড়াই করতে পারবো না। নেতিয়ে পড়ে চলবে না আমার। নিজের কাজে যান, আমায় রেস্ট নিতে দিন। নিক শো নাচিয়ে বলে। রিজেকশন করছো বেবি গার্ল? ইনি গম্ভীর নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ বলবো না, কারণ হ্যাঁ বলে চিতাবাঘের মতো পুনরায় ঝাঁপিয়ে পড়বেন। তাই আপাতত ইচ্ছার বিরুদ্ধে না এর আওয়াজ তুলছি আমি। রিজেক্ট করিনি, শান্ত থাকুন। খুব দুর্বল হয়ে আছি, বিশ্রাম নিতে চাই। নিক এনির ক্লান্ত মুখটার দিকে তাকায়। এনির কথাটা বলে একপাশে শুয়ে পড়ে। নিক কিছু
বলল না। আধা ঘন্টার ভিতরে রেডি হয়ে রুম ত্যাগ করে নিক চলে গেছে। অনুভব করতে এনি চোখ খুলে অধৈর্য হয়ে চিত্রা মাসির অপেক্ষাই করতে থাকে। অশান্ত হয়ে ছটপট করতে করতে নিচে ঠোঁট কামড়ে ধরে। কিছুক্ষণের মধ্যে চিত্রা এনি রুমে আসে। তার মুখে ভয় আর আতঙ্ক, কাঁপছে পুরো শরীর। এনি চিত্রাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে ওঠে, হাসি দিয়ে বলে, থ্যাংক গড আপনি এসেছেন। চিত্রা বেপরোয়াভাবে বলে। কি করতে হবে? এনি রহস্যময় হাসি দিয়ে বলে। ১,৫০০ লাড্ডু বানাতে বলুন প্রতিটা স্টাফকে। চিত্রা কপাল কুঁচকে বলে। এনি এত লাড্ডু কাদের জন্য? মুচকি হেসে বলে, বাড়ির চারপাশে ১,০০০ গার্ডের মতো আছে, আর বাকি ৫০০ লাড্ডু স্টাফ ও অন্যান্যদের জন্য। চিত্রা শুকনো ঠোক গিলে বলে। এত লাড্ডু দিয়ে কি করবে? এনি এদিক সেদিক তাকায় তীক্ষ্ণ চোখে। সিসি ক্যামেরা লাগানো রুমে, তাই স্বাভাবিক ভঙ্গিমে মাথা নিচু করে বলে, আজ সন্ধ্যায় দেখতে পারবেন নিক জেভরানের নাকের উপর দিয়ে আমি আনাস্তাসিয়া এনি গুটি চালাবো। চিত্রা ঠোক গেল। সিসি ক্যামেরার কথা চিন্তা করে তেমন রিয়াকশন করলো না। মাথা নিচু করে শান্ত ভঙ্গিমায় বেরিয়ে যায়। এনি চাদরের নিচে মুখ লুকিয়ে রহস্যময় ভাবে হাসে। আরিশ একজন স্টাফকে কফির আদেশ দিয়ে নিচের রুমে চলে যায়। একসাথে 7 জনকে মেরে এসেছে। শার্টে রক্ত লেগে আছে। এই মুহূর্তে শাওয়ার নেওয়া প্রয়োজন। প্রায় 8 ঘন্টা শাওয়ার নিয়ে শেষ করে একটা চেয়ারে হেলান দিয়ে বসে, কোমরে একটা টাল পেঁচানো। খালি গা থেকে পানি পড়ছে। দরজায় টোকা পড়তে গম্ভীর হয়ে বলে, কাম। আরিশ হাত বাড়ায় কফি নেওয়ার জন্য। হুট করে হাতে গরম কিছু পড়তে ছটফটি ওঠে। রক্তাক্ত চোখ নিয়ে তাকায় সেদিকে। নাজলি দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে ফেলে। রাগে চোয়াল শক্ত করে উঠে দাঁড়াতে যাবে, তার আগে নাজলি বুকের উপর হাত রেখে বসিয়ে দেয়। আরিশের হাত ধরে অধৈর্য ভঙ্গিতে অসহায় কণ্ঠে বলে, সরি সরি স্বামীজান, আমি একটু দেখতে পাইনি। ইস, ব্যথা হচ্ছে বুঝি, চলুন মলম লাগিয়ে দিই। নাজলি অভিনয়ে আরিশ রাগ কন্ট্রোল করছে। আচমকা হ্যাচকা টানে উরুর উপর বসিয়ে শক্ত করে চেপে ধরে। নাজলি ব্যথা বলে মুচকি হাসি বজায় রাখে। আরিশ নাজলির বাম হাতটা শক্তভাবে চেপে ধরে বলে, পাগল মেয়ে, পাগলামি কেন করছিস আমার সাথে? না পারছি মেরে ফেলতে, আর না পারছি সহ্য করতে। নাজলি গম্ভীর হয়ে উঠে আরিশের দিকে তাকে ছো চলতে বলে, আপনার আত্মা কাঁপিনি নিজের বউকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন? আরিশ নাজলিকে ধাক্কা মেরে দেয়। নাজলি ছিটকে গিয়ে মেঝেতে পড়ে। ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠে মেয়েটা। মাথায় গিয়ে একটা শক্ত বস্তুর সাথে আঘাত পায়, তবে রক্ত বের হয় না, সাথে সাথে ফুলে ওঠে। নাজলি মাথায় হাত দিয়ে রেখে যায়, তবে চোখ বন্ধ করে রাগটাকে শান্ত করে রাখে। রাগে কাঁপতে থাকা আরিশের দিকে তাকায়, এরপর চোখ ছোট ছোট করে কপালে হাত দিয়ে বলে, ব্যথা পেয়েছি কিন্তু। আরিশ চোয়াল শক্ত করে বলে, এই উছিলায় মেয়ের মরে গেলে শান্তি পেতাম, ইডিয়েট। নাজলি মুচকি হেসে দাঁড়ায়, লাজুক হেসে বলে, এমন অলক্ষণের কথা বলতে নেই স্বামীজান, আমাদের 30টা বাচ্চা মাহারা হয়ে যাবে। আরিশ হতভম্ব হয়ে যায়। নাজলির কথা অবাক হয়ে চেঁচিয়ে ওঠে। হোয়াট? নাজলি সামান্য রাগ দেখিয়ে বলে, কথায় কথায় এভাবে ধমক দিবেন না, শুধু শুধু শব্দ দূষণ করছেন। বাচ্চার কথা বলেছি, চেঁচাচ্ছেন কেন? আরিশ আর সহ্য করতেই পারে না, চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস টেনে বলে, জাস্ট শাট আপ, রাগিও না। সত্যি বলছি, বহু কষ্টে নিয়ন্ত্রণে রাখি। তোমাকে জাস্ট আমাদের প্রয়োজন, না হলে আরিশকে জানানোর শাস্তি তুমি প্রথম দিনেই পেয়ে যেতে। আপনি সত্যি নাস্তানাবোধ হচ্ছে, খুব গর্ব হচ্ছে নিজের উপর। যাদের ইশারায় পুরো আফ্রিকা থতমত খায়, তাদের মধ্যে একজনকে তো আমি নাস্তানাবোধ করতে পারছি। এই সুখ আপনাকে বলে বোঝাতে পারবো না। আরিশ সামান্য ঠোঁট বাঁকায়। নাজলি আরিশের দিকে এক পলক তাকিয়ে বলে, আমি আপনার বউ, ঠিক আছে, আমিও মানি সেটা। তাই বলে শুধু তাওয়াল পেঁচিয়ে চলে আসবেন? আমার লজ্জা লাগে তো। আরিশ শুই নাচিয়ে বলে, তোমার মতো বেশ লজ্জা আছে? নাজলি লাজুক হেসে বলে, আপনার চাঁদ মামা চেপে ধরেছি ঠিক আছে, তাই বলে লজ্জা থাকবে না? এটা কি ধরনের কথা? আরিশ কথা বলার ভাষা হারিয়ে ফেলে। এই মেয়ের সাথে থাকলে সত্যি সত্যি অঘটন ঘটিয়ে ফেলবে। আরিশ রাগে নাজলির হাত চেপে ধরে এরপর এক ধাক্কায় রুম থেকে বের করে দেয়। সামান্য অ্যালার্ট দিয়ে বলে, আমার চারপাশে যাতে কোনোদিন না দেখি, আবার উত্তক্ত করতে আসলে গলায় ছুরি বসিয়ে দেব। আরিশ কথাটা বলে ঠাস করে মুখের উপর দরজাটা লাগিয়ে দেয়। নাজলি বাঁকা হেসে বলে,
আপনাকে না জানালে কিভাবে হবে ক্রিমিনাল লিডার আরিশ? শান্ত হয়ে বসে থাকার মেয়ে আমি নই। জানি আমাকে প্রাণে মারবেন না, এমনভাবে জ্বালাবো যে এখানে আসো আপনার জন্য অতিষ্ঠ হয়ে পড়বে।